সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের জীবন ও তার বৈচিত্র্য অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার, সে তার ফার্স্ট ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড ক্লাস করতে চলেছি। তো দেখো, চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেনে। আগের দিন আমরা কি শিখেছিলাম? আগের দিন আমরা ট্যাক্সোনমি সম্পর্কে পড়েছি। ট্যাক্সোনমি কে প্রথম ব্যবহার করেন এবং ট্যাক্সোনমি শব্দের অর্থ কী, ট্যাক্সোনমি বলতে কী বোঝো, এবং বিভিন্ন বিজ্ঞানীদের নাম, মানে তারা কে কিসের জনক ছিলেন, সেগুলো ট্যাক্সোনমির মূল উপাদানগুলো পড়েছিলাম এবং ট্যাক্সোনমির গুরুত্ব সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা হায়ারার্কি সম্পর্কে জানব। ঠিক আছে? হায়ারার্কি কী সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, তো ট্যাক্সোনমি হায়ারার্কি যে, মানে হায়ারার্কিটা হচ্ছে ট্যাক্সোনমিরই একটা অংশ বলতে পারো। দেখো কি বলছে, বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে। কোনো একটা জীব, সেই জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে। ব্যাপারটা কি? দেখো, আমি আরও কিছু কোশ্চেন আলোচনা করি, তারপরে এটা আরও ভালো করে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 13 বলছে যে হায়ারার্কি কে প্রবর্তন করেন? অ্যান্সার হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমা ন্যাচুরে নামক গ্রন্থে ট্যাক্সোনমির হায়ারার্কি প্রকাশ করেন। তাহলে সিস্টেমা ন্যাচুরে যে গ্রন্থটা আছে, সেই গ্রন্থে বলছে যে হায়ারার্কি প্রকাশ করেন। তাহলে হায়ারার্কি কে প্রবর্তন করেন? ক্যারোলাস লিনিয়াস। এবার দেখো, হায়ারার্কির কটি ধাপ এবং কী কী। তাহলে হায়ারার্কির কটা ধাপ আছে? হায়ারার্কির টোটাল হচ্ছে 7টা ধাপ। সেই 7টা ধাপ কী কী? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। মুখে মুখে বলবে, মুখস্থ হয়ে যাবে। রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে? আচ্ছা, এর ইংলিশ টার্মগুলো দেখে নাও, এটাও মানে দেখে নেবে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসেস। ঠিক আছে? তো কেউ যদি ট্রিক্স বানাতে পারো, যারা ইংলিশে পড়ো তোমরা ট্রিক্স বানালে বানিয়ে নেবে, অসুবিধা নেই। ঠিক আছে? এবার দেখো, তাহলে রাজ্যবর্গ, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, এই ব্যাপারটা কি? হায়ারার্কি জিনিসটা কি? তোমাদের হয়তো অনেকেরই এখনও কনসেপ্ট ক্লিয়ার হয়নি। তো আরেকটা আমরা প্রশ্ন দেখি, তারপরে আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মানুষের হায়ারার্কি বা শ্রেণীগত অবস্থান। ঠিক আছে? মানুষের হায়ারার্কি বা শ্রেণীগত অবস্থান কি দিয়েছে? এটা হলো বিভিন্ন স্তর আর মানুষের অবস্থান। প্রথমত, আমরা যে হায়ারার্কির 7টা ধাপ বলছিলাম, 7টা যে স্তর বলছিলাম, তার মধ্যে একেবারে ওপরে সর্বোচ্চ স্তর কিন্তু এই রাজ্য, আর সর্বনিম্ন স্তর হচ্ছে প্রজাতি। ঠিক আছে? সর্বোচ্চ স্তর কি? এটা হচ্ছে সর্বোচ্চ স্তর রাজ্য, আর সর্বনিম্ন স্তর হচ্ছে প্রজাতি। আবার এই যে গণ আর প্রজাতি দেখছো, এই দুটো মিলে কিন্তু বিজ্ঞানসম্মত নাম হয়। ঠিক আছে? এটা পরে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা কি বলছি? মানুষের মানুষের যে বিভিন্ন স্তরগুলো দেখে নিই। মানুষে দেখো, রাজ্য, মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মানুষ হচ্ছে প্রাণী রাজ্য, বা সেটাকে অ্যানিমালিয়া বলা হয়। তাহলে মানুষের হায়ারার্কি আমরা এখানে দেখাচ্ছি। মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মানুষ হচ্ছে প্রাণী রাজ্য বা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। মানুষের ফাইলাম কি? ফাইলাম বা পর্ব আর কি। তো পর্ব কি? করডাটা। মানুষ হচ্ছে করডাটা পর্বের প্রাণী। মানুষের শ্রেণী কি বা ক্লাস কি? মানুষ হচ্ছে স্তন্যপায়ী। ঠিক আছে? মানুষ কি? স্তন্যপায়ী। মানুষ কোন বর্গের মধ্যে পড়ে? মানুষ বর্গের মধ্যে পড়ে হচ্ছে প্রাইমেটস। প্রাইমেটস। কোন গোত্রের মধ্যে পড়ে? হোমিনয়েডি। হোমিনয়েডি। ঠিক আছে? হোমিনয়েড থেকে হোমিনয়েডি। কোন গোত্র? হোমিনয়েডি। গণ, কোন গণের মধ্যে পড়ছে? হোমো। আর প্রজাতির মধ্যে হচ্ছে সেপিয়েন্স। ঠিক আছে? তাহলে দেখো, রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে এক একটা, ধরো সেটা মানুষ হতে পারে, যে কোনো প্রাণী হতে পারে, যে কোনো উদ্ভিদ হতে পারে, সেটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে,
ঠিক আছে? তাহলে যে কোনো উদ্ভিদ, যে কোনো প্রাণী যারা, যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু এই স্তরগুলোতে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে? যাতে সেগুলোকে সঠিকভাবে শনাক্ত করা যায়। এটাই হচ্ছে তোমার হায়ারার্কি। তাহলে এই হায়ারার্কির আমরা আ নিম্ন স্তরের মধ্যে কী, কী দেখছি? গণ আর প্রজাতি। সর্বোচ্চ স্তর হচ্ছে রাজ্য। সর্বনিম্নের মধ্যে কী, কী আছে? গণ আর হচ্ছে প্রজাতি। এবার এই যে গণ আর প্রজাতি আছে, এই দুটো মিলেই কিন্তু আমাদের বিজ্ঞানসম্মত নামটা লেখা হয় বা দ্বিপদ নামকরণ যেটা বলছিলাম, সেই দ্বিপদ নামকরণ কিন্তু এই গণ আর প্রজাতি মিলেই কিন্তু হয়। যেমন মানুষের দ্বিপদ নামকরণ কি? হোমো সেপিয়েন্স। তাহলে প্রথমে দেখো হোমো, তারপরে হচ্ছে সেপিয়েন্স। এবার দেখো এই প্রশ্নটা এবার আশা করি আর অসুবিধা হওয়ার কথা না। হায়ারার্কির আমাদের যে ৭টা ধাপ, সেই ৭টা ধাপ কী, কী? রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। তার আগে আমরা কি পড়ছিলাম যে হায়ারার্কি কে প্রবর্তন করেন? ক্যারোলাস লিনিয়াস। এবং তারও আগে আমরা হায়ারার্কি কী, এবার দেখো এই প্রশ্নটা তোমাদের এখন ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন এককের সাহায্যে বলতে একক কোনগুলো? ওই যে তোমাদের বলছিলাম রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম, ঠিক আছে? শ্রেণী বা রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, তাই তো? শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। তো শ্রেণীকে আমরা কি ক্লাস বলছিলাম, তাই না? বর্গ মানে অর্ডার। তাহলে এগুলোকে বলছে একক। তাহলে বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে বলা হচ্ছে হায়ারার্কি। ঠিক আছে? ওকে, এবার আসি দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। দেখো এই ক্যারোলাস লিনিয়াসের আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম। প্রথমত তিনি ট্যাক্সোনমি, এই যে ট্যাক্সোনমির জনক, তাই তো? ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। দ্বিতীয়ত আমরা পড়লাম যে হায়ারার্কি। তো হায়ারার্কি কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। তৃতীয়ত আমরা কি পেলাম? যে দ্বিপদ নামকরণ কে করেন? অ্যান্সার হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস। চলো পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 16, দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো? দ্বিপদ নামকরণ কি? দেখো বলা হচ্ছে যে গণ এবং প্রজাতি নিয়ে গঠিত জীবের নামকরণকে দ্বিপদ নামকরণ বলা হয়। গণ এবং প্রজাতি তোমাদের আমি অলরেডি বলেছি যে রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, লাস্ট হচ্ছে গণ আর প্রজাতি। তাহলে এই যে গণ আর হচ্ছে প্রজাতি লাস্টে যে দুটো রয়েছে, এই দুটো নিয়েই কিন্তু যে নামকরণ জীবের নামকরণ করা হয়, একে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। যেমন আম গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লেবিও রোহিতা। এবার দেখো দ্বিপদ নামকরণের নিয়মাবলী। দ্বিপদ নামকরণের কি কি নিয়ম আছে, কি কি রুলসগুলো আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের এই কোশ্চেনটা 3 নম্বরে থাকে। ঠিক আছে? এখান থেকে কিন্তু 3 নম্বরে এই প্রশ্নটা থাকে, মানে 3 মার্কস আর কি। পয়েন্টগুলো একটু বুঝে নিতে হবে। ভালো করে যদি পয়েন্টগুলো বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের আর কি মানে খুব ইজিভাবে তোমাদের হয়ে যাবে, মুখস্থ থেকে যাবে। পয়েন্ট নাম্বার 1, কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। ধরো আমরা কি বলছি? গোত্র, তারপরে কি হবে? গোত্র, তারপরে হচ্ছে তোমার গণ, তারপর লিখছি আমরা কি? প্রজাতি, তাই তো? তাহলে গোত্র, গণ, প্রজাতি, এটা আমরা শিখেছি। বলছে কোনো গোত্রের অন্তর্ভুক্ত, ধরো এই যে একটা গোত্র আছে, এই গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ, ঠিক আছে? এই গোত্রের অন্তর্ভুক্ত ধরো যে একটা গোত্রের অন্তর্ভুক্ত কিন্তু অনেকগুলো গণ থাকতে পারে, আবার একটা গণের অন্তর্ভুক্ত কিন্তু অনেকগুলো প্রজাতি থাকতে পারে। ঠিক আছে? একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম কিন্তু ভিন্ন হবে। নাম ভিন্ন না হলে কি হবে?
নাম ভিন্ন না হলে তো একজনের সেম নাম হয়ে যাবে, তাই না? একই জনের সেম নাম হয়ে যাচ্ছে। ধরো একই গণের প্রজাতি ভিন্ন হয়ে যাচ্ছে, এরকম কিন্তু হয়। মানে প্রজাতি ধরো ইন্ডিকা আছে, ঠিক আছে? ইন্ডিকা প্রজাতি। এবার ইন্ডিকা প্রজাতি অনেকগুলো আছে, অনেক উদ্ভিদ রয়েছে। এবার ইন্ডিকা প্রজাতির মধ্যে কিন্তু গণ সবার দেখবি আলাদা আলাদা গণ হচ্ছে। না হলে কি হচ্ছে, যদি সবার সেম হয়ে যায় তাহলে তো নাম মানে সেম নাম হয়ে যাবে না। আচ্ছা, ফার্স্টের পয়েন্টটা গেল, ফার্স্টের পয়েন্টটা পড়বে। সেকেন্ড পয়েন্টটা দেখো, কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে। তুমি কোনো অন্য ভাষায় নামকরণ করলে হবে না। বাংলা ভাষায় ল্যাটিন ভাষা ছাড়া অন্য কোনো ইংলিশে বা কিছুতে করলে হবে না, ল্যাটিন ভাষায় নামকরণ করতে হয়। আচ্ছা, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয় বলে দিয়েছে, হবে না। আচ্ছা, বলছে কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে। প্রজাতির নাম হচ্ছে দ্বিপদযুক্ত এবং উপপ্রজাতির নাম কিন্তু ত্রিপদযুক্ত হবে। তাহলে কোনো প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে আর উপপ্রজাতির নাম কিন্তু ত্রিপদযুক্ত হবে। পরের পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা পরীক্ষায় অবশ্যই লিখবে। 4 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে গণের নামের প্রথম অক্ষর বড় হরফে হয়। তাহলে আমাদের প্রথমে হচ্ছে গণ, তারপর হচ্ছে প্রজাতি। যেমন আমরা যখন ম্যাঙ্গিফেরা লিখি, ঠিক আছে? ম্যাঙ্গিফেরার এমটা কিন্তু আমরা বড় হাতে লিখব, কারণ ম্যাঙ্গিফেরার ক্ষেত্রে কি হয়, ধরো MANGI ম্যাঙ্গিফেরা, তাই তো? FERA ম্যাঙ্গিফেরা লিখলাম। এবার ম্যাঙ্গিফেরার এমটা দেখো বড় হাতে লিখতে হয়, ওকে? আর প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে, মানে প্রথম অক্ষরটা। তা ইন্ডিকার আইটা কিন্তু বড় ছোট হাতে লিখবো আমরা, INDICA, ঠিক আছে? তাহলে আইটা দেখো ছোট হাতে লিখলাম, কিন্তু এমটাকে আমরা বড় হাতে লিখলাম। এটা শুধুমাত্র এটা না, প্রত্যেকটার ক্ষেত্রে। আর কি বলেছে, নামের শেষে বিজ্ঞানীর নাম যোগ করার রীতি আছে। কেউ যদি চায়, মানে কোনো বিজ্ঞানী সেটা আবিষ্কার করেছেন, শেষে কিন্তু এটা তো গণ হলো, এটা প্রজাতি হলো, তারপরে তার নামটাও দিয়ে দিতে পারেন। বিজ্ঞানী তার নামটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটাও কিন্তু মানে চল আছে আর কি, সেই নামটাও রাখা যায়। যেমন দেখো এখানে প্যান্থেরা লিনিয়াস দিয়েছে, তাহলে প্যান্থেরা হচ্ছে আমাদের গণ। তো গণের যে প্রথম অক্ষর সেটা কি পি, তাহলে গণের প্রথম অক্ষর কী হবে, বড় হরফে হবে। গণের প্রথম হরফটা কী হবে, বড় হরফের হবে, তাই না? বলে দিয়েছে অলরেডি আমাদের, ওকে? তাহলে এখানে বড় হরফের হলো। কিন্তু দেখো প্রজাতির কি হচ্ছে, প্রজাতির কিন্তু ছোট হরফের হচ্ছে, ঠিক আছে? প্রজাতির কিন্তু প্রথম অক্ষরটা দেখো, এই যে এল কিন্তু এইভাবে লিখছে, ছোটো হাতের এল কিন্তু এইভাবে লেখেনি। তোমরা যদি এইভাবে লেখো তোমাদের কিন্তু নাম্বার কেটে দেবে। আচ্ছা, তারপরে বিজ্ঞানীর নাম অবশ্যই ক্যাপিটাল দিয়ে শুরু করতে হয়। তো লিনিয়াস এটা আবিষ্কার করেন, তার জন্য দিয়ে দিয়েছে লিনিয়াস, প্যান্থেরা লিনিয়াস। নেক্সট, আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, আরও আছে দেখো, এখানে আমরা 4টে পড়লাম পয়েন্ট, আরও পয়েন্ট আছে। তো 4 নম্বর পয়েন্টটা তোমরা অবশ্যই লিখবে, 5 নম্বর পয়েন্টটা অবশ্যই লিখবে, 6 নম্বর পয়েন্টটা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই লিখবে তোমরা। এই পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 5 নম্বর বলছে যে বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে লিখতে হবে। সবসময় কী হরফে লিখতে হবে, মানে বাঁকা করে করে লিখতে হবে, বাঁকা হরফে লিখতে হবে। আর ইতালিক অক্ষরে ছাপা হবে। লেখার সময় নিম্নরেখিত করতে হবে, মানে নিচে আন্ডারলাইন করতে হবে। যেমন দেখো, বাঘের বিজ্ঞানসম্মত নাম তোমাকে যদি বলা হয় লিখতে, তুমি কিভাবে লিখবে খাতায়? এটাকে একটু জাস্ট অ্যাঙ্গেল করে লিখবে, প্যান্থেরা, টিটা অবশ্যই ছোটো হাতের হবে, কারণ আমাদের প্রজাতিটা ছোটো হাতের দিয়ে শুরু হবে, টাইগ্রিস। এবার দেখো প্যান্থেরাতে আলাদা করে তুমি দাগ টানবে, আর টাইগ্রিসে কিন্তু আলাদা করে দাগ টানবে, মানে আন্ডারলাইন করবে। তো দুটোকে একসাথে আন্ডারলাইন করবে না, প্যান্থেরাকে আলাদা করবে, টাইগ্রিসকে আলাদা করবে। এটাও মনে রাখবে, এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ছে। আশা করি বোঝা গেল। তাহলে আমরা এভাবে করে লিখবো, তাহলে কিন্তু আমরা ফুল মার্কসটা পাবো, ঠিক আছে? গণের প্রথম অক্ষরটা বড় হাতের আর প্রজাতির প্রথম অক্ষরটা কিন্তু ছোট হাতের দেবো, ওকে? তাহলে এটা হয়ে গেল। এবার দেখো পরেরটা কি বলছে, যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে, তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধ নামটি গৃহীত হবে। একে বলা হচ্ছে উত্তরাধিকার, মানে অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি বলা হচ্ছে। 1753 সালে
আগে দেওয়া নাম গ্রাহ্য হবে না। তাহলে 1753 সালের আগে দেওয়া নামগুলো কিন্তু এই রুলসে গ্রাহ্য হবে না। ঠিক আছে? যা কি করলাম? ওকে। দেখো এই ব্যাপারটা আরেকটু ভালো করে, এখানে শুধুমাত্র উদ্ভিদ দিয়েছে, কিন্তু উদ্ভিদ হয় প্রাণীও হয়। উদ্ভিদের জন্য হচ্ছে এই সালটা প্রযোজ্য, কিন্তু প্রাণীদের কিন্তু আলাদা একটা সাল আছে। ঠিক আছে? আমি তোমাদের বলে দিচ্ছি পরে। তাহলে এখানে আমরা কি বলছি? এখানে আমরা বলছি যে যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে, ধরো দুজন দুজন বিজ্ঞানী আলাদা আলাদা করে তিনি উদ্ভিদের একই উদ্ভিদের মানে দুবার আবিষ্কার করা হয়ে গেছে আর কি। এখন পরবর্তীকালে দেখলো যে বৈশিষ্ট্যগুলো দেখে দেখলো যে এই তো একই উদ্ভিদের দুবার নাম হয়ে গেছে। এবার কি হবে? এবার কাঠটা ওটাতে গ্রহণ করা হবে, এ তো মারামারি বেঁধে যাবে। এ বলবে আমারটা নাও, এ বলবে আমারটা নাও। তার জন্য কি বলছে, যে আগে আবিষ্কার করেছে, ধরো এত সালের অমুক তারিখে এটা আবিষ্কৃত হয়েছে, সবই লেখা থাকে ওখানে। তাহলে যেটা আগে আবিষ্কৃত হয়েছে সেই বিজ্ঞানীর যে নামটা দিয়েছেন সেই নামটা কিন্তু গ্রহণ করা হবে। এটা কি বলছে যে ল অফ প্রায়োরিটি। ঠিক আছে? ল অফ প্রায়োরিটি। তোমাদের এটা অলরেডি 2 নম্বরের একটা প্রশ্নে আসে, ল অফ প্রায়োরিটি বলতে কী বোঝো। তোমাদের এটা আমি আলাদা একটা কোশ্চেন দেখিয়ে দেবো পরে। ওকে? আচ্ছা, এবার দেখো বিজ্ঞানসম্মত নাম। পরীক্ষায় বিজ্ঞানসম্মত নাম আসে, তো আমাদের এগুলো মনে রাখতে হবে। প্রথমত মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স। দেখো বিজ্ঞানসম্মত নাম সবচেয়ে ভালো তুমি যদি ইংলিশে লিখতে পারো। ঠিক আছে? ইংলিশে যেহেতু আমাদের ল্যাটিন হরফে লিখতে হয়, তো সেই ক্ষেত্রে ইংলিশে এবং ব্যাখ্যা করে একটু তার সাথে আন্ডারলাইন করে লেখাটা প্রয়োজন। যেমন এখানে দেখো হোমোর নিচে দাগ দেবো আলাদা করে, আর সেপিয়েন্স। দেখো এইচটা কিন্তু বড় হাতের দিয়েছে, আর দেখো এসটা কিন্তু ছোট হাতের, তাই না? যেহেতু প্রজাতির প্রথম অক্ষরটা ছোট হাতের হয় তার জন্য। দেখো আমের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ধানের কি হচ্ছে? ওরাইজা স্যাটাইভা বা ওরিজা স্যাটিভা, ওরিজা স্যাটিভা। জবার বিজ্ঞানসম্মত নাম হলো হিবিস্কাস রোজা সাইনেন্সিস, হিবিস্কাস রোজা সাইনেন্সিস বা হিবিস্কাস রোজা সিনেন্সিস বলছে। পদ্ম বলছে যে নেলুম্বো নুসিফেরা, নেলুম্বো নুসিফেরা। মানুষের কি হচ্ছে? হোমোসেপিয়েন্স। আমের হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ধান হচ্ছে ওরাইজা স্যাটাইভা বা ওরিজা স্যাটিভা। জবা হিবিস্কাস রোজা সিনেন্সিস, হিবিস্কাস রোজা সিনেন্সিস। পদ্ম হচ্ছে নেলুম্বো নুসিফেরা, নেলুম্বো নুসিফেরা। হলো। বট গাছের ফিকাস বেঙ্গালেন্সিস, ফিকাস বেঙ্গালেন্সিস, ফিকাস বেঙ্গালেন্সিস। সিংহ হচ্ছে প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। সিংহ হচ্ছে প্যান্থেরা লিও। ময়ূর কী হবে? পাভো ক্রিস্টেটাস, পাভো ক্রিস্টেটাস, পাভো ক্রিস্টেটাস। ঠিক আছে? গিনিফিগ, গিনিফিগের কী হবে? ক্যাভিয়া পোর্সেলাম, ক্যাভিয়া পোর্সেলাম, ক্যাভিয়া পোর্সেলাম। বাঘের কী হবে? প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। আমি বলি তাহলে মানুষের কী হবে? হোমোসেপিয়েন্স। আম গাছের কী হবে? আম গাছের বলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাই তো? তারপরে আমরা কি পড়েছি? ধরো পদ্ম পড়েছিলাম, পদ্ম। তো পদ্মের কী হবে? নিলুম্ব নুসিফেরা, তাই তো? নুসিফেরা। সিংহের পড়েছি আমরা, সিংহ কী হবে? প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। তারপরে ধরো বাঘের পড়েছি আমরা, বাঘের কী হবে? প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস। ধানের পড়েছি, ধানের হচ্ছে ওরাইজা স্যাটাইভা বা স্যাটিভা, ঠিক আছে? ওরাইজা স্যাটিভা। জবা পড়েছি আমরা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। যাই হোক, আরও অনেকগুলো পড়েছি, পরপর মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, বলছি যে জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে করেন? আচ্ছা, এই ক্লাসে আর 5 রাজ্য নিয়ে আলোচনা করছি না,
তোমাদের এই বিজ্ঞানসম্মত নামগুলো থাকলো, মানে এতটাই আমি ক্লাসটা রাখছি। আর আরেকটা কথা বলে নিই তোমাদেরকে, দ্বিপদ নামকরণ। দেখো, একটা জিনিস হলো, তোমরা নোটগুলো কিভাবে মেক করো, নোটগুলো তৈরি করো। একটা জিনিস দেখো, তোমরা যদি নিজের হাতে জিনিসটাকে ভালো করে পড়ে পড়ে বা শুনে যদি নোটগুলো খাতায় তৈরি করো, তাহলে কি হবে, তোমাদের কিন্তু ওটা অনেক দিন ধরে মনে থাকবে। আমরা লেখার সময় আমাদের মাইন্ড কিন্তু এটা কাজ করে যে লেখার সময় কিন্তু আমাদের অলরেডি অর্ধেক পড়া হয়ে যায় প্রায়, কিন্তু অবশ্যই একটু পড়ে তারপরে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? বা শুনে, ভালো করে শুনে তারপরে লেখার চেষ্টা করবে। আচ্ছা, এটা একটা গেল। আর একটা কথা বলে নিই, আমি যে প্রশ্নগুলো লেখাচ্ছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই লেখো। যেগুলো ছোট ছোট অ্যান্সার সেগুলোকে অবশ্যই তোমরা খাতায় লিখে নাও, ছোট ছোট অ্যান্সারগুলো। কিন্তু একটা ব্যাপার হলো, অনেক সময় কি হয়, অনেক বড় বড় প্রশ্ন তোমরা পাবে। আমি তো অবশ্যই চেষ্টা করব সেগুলোকে খুব ভালো করে সাজিয়ে দেওয়ার। একটা জিনিস মনে রাখবে, তোমরা সায়েন্স পড়ছো এখানে, মানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে, ওই লেখাগুলো তোমাদের কিন্তু পারফেক্ট হলেই কিন্তু নাম্বার পাবে। এরকম না যে এটাকে সুন্দর করে, মানে ওই হিস্ট্রির ক্ষেত্রে যেমন একটু গুছিয়ে লেখার ব্যাপার আছে, এখানে কিন্তু তোমাকে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্যগুলো দিতে হবে, ঠিক আছে? যেগুলো ইম্পর্ট্যান্ট তথ্য সেগুলো দিতে হবে। তো সেগুলো অবশ্যই তোমাদের আমি এখানে লেখার মধ্যে অবশ্যই রাখবো, ঠিক আছে? আর একবার যদি নোট তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু সেটাকে বারবার রিভিশন দিলে অনেক ভালো রেডি হয়ে যায় পড়া। কিন্তু নোট না তৈরি করলে অনেক সময় কী হয়, বই থেকে অনেকে পড়ে, কোনো অসুবিধা নেই, নোট যদি না তৈরি করো বই থেকেও পড়তে পারো, কিন্তু সেটাকে তোমাকে ভালো করে রিভিশন দিতে হবে, কন্টিনিউয়াস পড়তে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তোমাদের দুটো ক্লাস তাহলে হয়ে গেল। পরের ক্লাসে আমরা এর মধ্যে আরও কিছু প্রশ্ন অ্যাড করতে হবে। দুটো তিনটে প্রশ্ন এখনও আশা করি এই দ্বিপদ নামকরণ থেকে রয়ে গেছে, সেগুলো একটু করিয়ে দেবো। আর আমাদের 5 রাজ্য সম্পর্কে এর পরের ক্লাসে জানবো, ঠিক আছে? মনেরা, প্রচেষ্টা, তার ফাঞ্জি, এগুলো সম্পর্কে জানবো। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যাদের যাদের ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের জন্যই এখানেই থাকলো।